কেমন আছো তোমরা? আমার প্রিয় পরিবার, সাবস্ক্রাইবার্স। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিশীথের ৭৭তম পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। হামজার গাড়ি পুরনো ঢাকার বাবুবাজার ব্রিজের ওপর একটি বালুটানা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মুচড়ে গেল একপাশ। ট্রাকের গতি স্বাভাবিকের চেয়ে যথেষ্ট কম ছিল। গাড়িটা তাই অনেক চেষ্টা করেও ব্রিজের নিচে পড়তে পারেনি। এতে উপস্থিত মৃত্যুও মন খারাপ করে ফিরে গেল হামজার কাছ থেকে। কপালের ওপরে ২.৫ ইঞ্চির মতো করটি ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো। আর শরীরের কোথায় কি লেগেছে তা অনুভব করার আগেই অন্ধকারে তলিয়ে গেল হামজার চেতনা। অস্ফুট স্বরে সে একবার উচ্চারণ করে, জয়। মানুষ মৃত্যুর আগে তার আপনজনদেরকে ডাকে। হামজার কোনো আপনজন নেই। সে তার জন্মদাতা বা গর্ভধারিণীকে চেনে না। তার কোনো পরিচয় নেই। আর শুধু একটা জয় আছে। সে জয়কে ডেকে উঠল শেষবার। রিমির কাছে ক্ষমা চাওয়ার কথা খেয়াল আসার আগে তার চেতনা নিভে এলো। ড্রাইভারের দুটো আঙুলের অর্ধেকটা কেটে পড়ে গেল। বাম পায়ের নিচের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ওভাবেই মিনিট ১৫ মানুষের কল্পনা জল্পনা আতঙ্ক সমবেদনার মাঝে পড়ে রইল দুটো দেহ রাস্তার ওপর। ধানমন্ডিতে হামজার লোকেরা খবর পেয়ে বাবুবাজার পৌঁছাতে ঘন্টাখানেক লাগলো। ততক্ষণে হামজার কন্ডিশন ডাক্তারদের ভাষায় ক্রিটিক্যাল। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বেডে নেবার পর শরীর থেকে চুইয়ে পড়া রক্তে বেডশিট লাল হয়ে উঠল। হাতের মুঠোয় ছিল দুটো রজনীগন্ধার গাছড়া। হামজা ফুলের গাছড়া দুটো কিনেছে আহাসান মঞ্জিলের সামনে থেকে। সেগুলো মুচড়ে নেতিয়ে ছিন্নভিন্ন হয়ে হাতের মুঠোয় ধরা ছিল। হামজার দাড়িগোপের মুখটা চাপটি ধরা রক্তে জর্জরিত। ঘণ্টা দুয়েক পর প্রাথমিক ড্রেসিং ও কিছুটা পর্যবেক্ষণের ভিত্তিতে ডাক্তারেরা একটু চিন্তিত কণ্ঠে জানাতে চাইলেন, রোগীর শরীরে যা দেখা যাচ্ছে না আপাতত তা ঘটিয়ে ফেলেছে বোধহয় এই অ্যাক্সিডেন্ট। আমরা আশা করব তা না হোক, তবে হবার সম্ভাবনা প্রবল থেকে গেল। হামজার পান্ডারেরা বুঝল না অত। জয়কে কল করে এই কথা বলবে কে, তা নিয়ে একটু আপত্তি সবার। জয় সহ্য করতে পারবে না। এরকম খবর দেওয়াটা লজ্জারও। রাজত্ব তাদের, তবু কেন এ ধরনের অরাজকীয় ঘটনা ঘটবে? লজ্জাজনক বটে। এর ফল ভুগতে হবে অপরপক্ষকে। বাসেরহাট ফেরার পথে জয়ের বুকের মাঝখানটা একটা ছিদ্রক ব্যথার উদ্রেক হলো। চোখ দুটো মুদে বাসের সিটের সাথে হেলান দিয়ে রইল। বোঝা চোখের দৃষ্টির সামনে নিকষ অন্ধকার। সেই অন্ধকার জয়কে ডাকছে, বলছে তার মাঝে বিলীন হয়ে যেতে। সেই ডাকে সাড়া দিয়ে সে কতক্ষণ ওভাবে দম আটকে বাসের সিটের ওপর পড়েছিল জানা নেই। যখন সে চলমান জগতে ফিরল, হৃদযন্ত্রের স্পন্দন স্বাভাবিক মাত্রা পেল, তখন বাসের কন্ডাক্টর তাকে এক নাগাড়ে ডাকছে। অর্থাৎ তাকে বেশ অনেকক্ষণ যাবৎ ডাকা হচ্ছিল। বাস থেকে নেমে রাস্তায় হাঁটতে হাঁটতেও সে একবার দম আটকে বসে পড়ল রাস্তার কিনারে মাটির ওপর। হামজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে যাবার পথে তার পায়ের গতি শ্লথ হচ্ছে। আবার একটা দ্বিধার টান। আরমিনের সেই ধিক্কার কানে বিছার মতন দংশন করলে জয়ের চিত্ত দুই ভাগে বিভক্ত হলো, চিড়ে গেল। নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির, আমি আপনাকে ভয় পাই না। জয় রাস্তার উপর পাগলের মতো মাথার দুপাশ চেপে ধরে গলা কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো। আজ সে পাগলের মতো ছুটতে ছুটতে হামজার কাছে যেতে পারছে না নাকি? কেন? দ্বিধার শিকলে পা বন্দি। কোন দ্বিধা? জিন্নাকে যদি হামজা মেরে থাকে? জয়ের মনে হলো তার দেহটাকেও দুই ভাগ করে ছিঁড়ে ফেলা হচ্ছে। জানতো বার্তনাদে গুঙড়ে উঠল ফুটপাতের উপর পড়ে। বাসের ভেতরে তো সে অজ্ঞান হয়নি। তাহলে এত দূর যাত্রা করলো, গন্তব্যে এসে বাস থামলো, তাকে ডাকা হলো, সে টের পেল না কেন? সে কোথায় ছিল? মৃত্যু এসেছিল। সে সবসময় দুটো সিট ভাড়া করে বাসে ওঠে। তার পাশের সিট খালি ছিল। মৃত্যু কি এসে আজ সেখানে বসেছিল, তার কাঁধে কাঁধ মিলিয়ে? তাহলে সঙ্গে নিল না কেন? আর কত ছলনা করবে সে জয়ের সঙ্গে? বাড়ির সীমানায় ঢোকার আগেই সে অভ্যস্ত রূপে ফিরল। জয়কে দেখে ছেলেরা ওকে ঘিরে ধরে উটোপাটা লাগিয়ে দিল। ভাই 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 রব উঠে গেল। হামজা ভাই হাসপাতালে। কি ভয়াবহ খবর! তাদের রক্তে আগুন লেগে গেছে। কার এমন দুঃসাহস? রাজত্ব তাদের। সেখানে আর থোড়াই তারা আর কারো সামান্য নাচাকুদাও করবে? আর তো স্বয়ং হামজা ভাইয়ের ওপর হামলা। রক্তের ওপর সেতু তৈরি করা হবে। সেতু। জয় হাসল। এত খেপছিস কেন তোরা? কঞ্চির খোঁচা খাইলে পরে চাপ্পরের কোপ লাগানো কম বেশি জায়েজ মনে হয়। মেলা দিন সব চুপচাপ ছিল। আমি ঠিক এনার্জি পাচ্ছিলাম না হাত গরম করার। আক্রমণ পাপ, প্রতিক্রিয়া বৈধ। ড্যাগার নামায় আন।
পিকনিক হবে আজ। ডিজে লাগা, পাড়ার লোক যাতে ঘুমাইতে না পারে, আর মিউজিক ছাড়া অন্য কোনো আওয়াজও না শোনে। শেষ রাতে রওনা দেব ইলা রাজধানী। জয় বাংলা। ইশারায় রতনকে একটু একান্তে ডেকে বলল, আমার ভাই বিরাদাররা লাস্ট কবে মাংস খাইছে রে? ওই কুত্তাগুলা ভাই? কুত্তা কি রে শালা? মেহমান ক, মেহমান। জয় একে একে বোতাম আলগা করে গায়ের শার্টটা খুলে ফেলল। গরম লাগছে। খালি গায়ে শুধু তার লকেটওয়ালা চেইনটা বুকের উপর পড়ে রইল। রতন খুব উৎসাহের সাথে জানায়, আপনার কথা মতন ওগরে 2-3 দিন পর পর খাওন দেই। আই 4 দিন ভুখা শালারা। সামনে আসতো হাতির বাচ্চা পাইলেও খাইয়া লইব। সো স্যাড রতন। হাতির বাচ্চা না, আজ তো একটা হাতি খাইয়া লাইব এই আশা ছিল আমার। তুই হতাশ করলি রে আমায়। এই জন্য পরের জন্মে তুই বান্দর হয়ে জন্মাবি। তোর পাছ হবে জবা ফুলের মতন লাল ঠকঠকে। রতন বিভ্রান্ত হয়ে পড়ল। জয়ের ফুঁক কতটুকু কাজে লাগার মতো তা রতন জানে না, কিন্তু টেনশন হচ্ছে খুব। জয় ওয়ার্কশপের অফিস রুমে ঢুকলো। দুটো ছেলেকে ডেকে নিয়ে 1,000-5 টাকা ধরিয়ে দিয়ে বলল, প্যাকেট কয়েক মোমবাতি, চার্জার লাইট আর খাবার কিনে নিয়ে আমার বাপের গেড়ে যা। রতন জিজ্ঞেস করে, ভাবিরে রাই খাইছেন ভাই? আম্মা ডাকবি আম্মা, ভাবি শব্দটা ভালো না। রতন আপত্তি করল, ভাই ভাবি কেমনে আম্মা হয়? আপনি আমাগোর ভাই, ভাইয়ের বউ ভাবি লাগে ভাই। জয় চোখ তুলে তাকায়, তাহলে আমায় অহন থাইক্কা আব্বা ডাকবি। রতন শুকনো মুখে ঘাড় চুলকালো। জয় বলে দিল, বাড়ির বাইরেই থাকবি দুজন। 2-4টা শাবল ছোরা হাতের কাছে রাখিস। ভেতরে ঢোকার কথা ভাবিস না, হারাম, বুঝেছিস? জয় দ্রুত ওদেরকে বিদায় দেয়। বড় ঘরে যেতে হবে তাকে। বহুত কাজ এখন। ক্লান্ত শরীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটা গান ধরল সে। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুধু হারিয়েছিলাম আলোর দিশা হয়ে। তুমি এলে, আমি বদলে গেলাম। কত রাত জাগা, কত দিন গোনা, সেই নতুন ভোরের আশায়। দরজা খুলে গেল হুড়মুড়িয়ে। একখানা নেভি ব্লু রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে রিমি। জয় দেখল খুঁটে খুঁটে রিমিকে। চোখ দুটো গর্তের ভেতরে ঢুকে গেছে, কালো হয়ে দেবে গেছে অক্ষিকোটর। অথচ আজ রিমির যেন আগের সেই স্নিগ্ধ সুন্দরী কম বয়সী রিমি হবার প্রচেষ্টা। এই মেয়েটার সাথে জয়ের সম্পর্ক জটিল, ইঁদুর বিড়ালের মতো, বা আরও কিছুটা অন্যরকম। জয় কি ম্লান হাসবে আজ রিমিকে দেখে? না, তা জয়ের ঠোঁটে অতিরিক্ত বেমানান। রিমিকে সে যে খবর শোনাবে, তার আগে সে রিমিকে একটু চাঞ্চল্যপূর্ণ জ্বালাতন করবে। তাই সে খোলা শার্টখানা ঘাড়ে বাঁধিয়ে দাঁত বের করে বেহায়ের মতো হেসে গান গাইল, ভাবি আমার জানেরই জান পরাণের পরাণ, ভাবির মাইরে কিন্না দিমু সুপারি আর পান, ভাবি স্কুলে যাইব টুকু টুকু সরি, এক্সট্রিমলি সরি ভাবি। রিমি কিন্তু একটুও হাসল না, নিস্তেজ গলায় বলল, প্যান্ট টেনে তুলুন। জয় চমকে ওঠার ভান করে দেখে তার প্যান্ট বিপদসীমার নিচে নেমে যাওয়ার পথে। কিন্তু কোনো ব্যাপার না, জাঙ্গিয়া তো আছে। রিমি কি বোঝাতে চাইছে? তার স্বামী জায়া জয়ের পরনে এটার খোঁটা দিল। জয় এর প্রতিবাদে কিছু বলার আগেই রিমি সেই একই রকম স্বরে বলল, এমপি সাহেব এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। যদিও আপনি জঙ্গলি, অসভ্যতাকেও ছাড়িয়ে গেছেন, তবু জানালাম, সম্মানিত মানুষ, এভাবে ওনার সামনে গিয়ে না দাঁড়ালেই পারেন। জয় ভ্রু কুঁচকে 2 সেকেন্ড রিমিকে দেখে হোলস্টার থেকে পিস্তল বের করে এনে ম্যাগাজিন খুলতে খুলতে রিমির কানের কাছে একটু ঝুঁকে পড়ল, হাঁকতে গেলে কি অজু করে টয়লেটে ঢোকেন? রিমি অসন্তুষ্টিতে চোখ বুঝল। জয় ম্যাগাজিনে বুলেট ভরতে ভরতে ফিসফিস করে বলে, শক্ত হয়ে দাঁড়ান, ভেতরে ঢোকার আগে আপনাকে একটা ক্যাঙ্গারু নিউজ দেব, যেটা শোনার পর আপনি ক্যাঙ্গারুর মতো লাফাবেন। রেডি? রিমি নিষ্প্রভ গলায় বলল, আপনার ভাই আজকে দিনাজপুর ফিরছে না তাই তো? জয় স্থির চোখে তাকিয়ে শুকনো হাসে, না আসতেছে তো নাই, উল্টা হাসপাতালে শুয়ে আমার আপনার অপেক্ষা করতেছে। তৈরি হন, মিটিং শেষে রওনা দেব। আপনার স্বামী খুব সেলফিশ লোক, আপনি বলে সংসার করতেছেন, আমি হলে জীবনেও করতাম না। রিমি শরীরের ভর হারালো, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
জয় সিস বাজাতে বাজাতে পিস্তল ফের হোলস্টারে গুঁজে ভেতরে ঢুকে উচ্ছ্বাসিত স্বরে বলল, আরে মামা, শান্তি বর্ধিত হোক আপনার উপরে নিচে সবখানে। আপনার সাথে সাক্ষাৎ করবো বলে আজ কয়টা দিনে ঘুম হয় না, তাই রাতে ঘুমাই। এমপি সাহেব সহ 9 জন লোক বসে আছে বসার ঘরের সোফায়। বিভিন্ন রকম নাস্তা, শরবত ইত্যাদি পরিবেশন করা হয়েছে। জয় গিয়ে একটা সোফায় বসে পড়ল ধূপ করে। খালি গা, চেনটা ঝুলছে বুকের উপর। রূপোর তরি যে অক্ষরটি জল জল করছে লগের হিসেবে। রিমি নড়বড়ে পায়ে এসে দাঁড়ালো। জয় শীতল চোখে তাকিয়ে আদেশ স্বরে বলল, ভেতরে যান। রিমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে চলে যায় দ্রুত। এখনও তার সাহস হয়নি জয় ও হামজার এই নজরকে অগ্রাহ্য করার। শব্দ করে দরজা আটকানোর শব্দ আসে রিমির কক্ষ থেকে। জয় কানে আঙুল দিয়ে গা মেলে বসে হাসল। সব ঠিকঠাক মামা? সেই মুহূর্তে কোয়েল কোত্থেকে যেন দৌড়ে এসে খামচে ধরল জয়কে। ফুঁপিয়ে উঠল, কোথায় থাকো তুমি? আমি দেখি না কেন তোমাকে? আমার চলকেত কে এনে দেবে? বাবা তো আতে না চলকেত নিয়ে। এবার আসলে আমি দেখাই করবো না। মামাও আসছে না কয়দিন। আমি কি খাবো? বাচ্চাতে খেলবো। এখানে কিন্তু আমি আল থাকবো না। হুম। বাচ্চাদের এই ইয়েটা করা যেন কেমন একটা এক্সাজারেটিং টাইপের লাগে। যাই হোক, জয় খামচি খেয়েও হাসছিল বলে কামড় দিল হাতের উপর কয়েকটা। তবু বেয়াদব জয়ের হাসি থামছে না দেখে বড় হাতিয়ার ব্যবহার করলো। থুতু ছিটালো জয়ের ঘায়ে। চুপ, হাসবি না থয়তান জয়। চুপ করে শোনো আমার কথা। দু এক ফোঁটা থুতু পড়ল জয়ের গায়ে। জয় গাল চিপে ধরে দাঁত কিরমির করে টেনে তুলে উড়োর উপর বসালো। হেসে 2 হাতের বাঁধনে জড়িয়ে নিল। তখনও কোয়েলের দুর্বল আক্রমণ চলছে তার শরীরে। একসময় কোয়েল ক্লান্ত হয়ে কোলের ওপর ঘুরে বসে গলা জড়িয়ে চেপে ধরে জয়কে। ঘাড়ে 2-একটা ছোট ছোট কামড় বসায়। জয় পিঠে হাত বোলায়, আবার ঝুঁটি নেড়ে জ্বালাতন করে। এমপি সাহেব প্রসঙ্গে এলেন। নিখুঁত চতুরতার সঙ্গে বললেন, কামরুলকে মেরে দিলা। ওর বউ বাচ্চা 2 বেলা এসে কেঁদে কেটে যাচ্ছে আমার কাছে। কি করলা কও তো? জয় শুধুই হাসলো মেঝের দিকে চেয়ে। এমপি শুনতে চাইছেন জয় তার স্ত্রীকে বাঁচাতে তার সামনেও নিজের খুনের দায় নেবে। তখন তিনি বলবেন, বাপ্পি ও রবিউল কিন্তু এখনও জীবিত। কি হয়েছে সব জানেন তিনি। জয় সেই সুযোগ দেবার লোক নয়। সে কিচ্ছু বলল না, শুধু হাসলো। এমপি জিজ্ঞেস করলেন, কি হয়েছিল এমন? একটা তাজা প্রাণ, এমনি পার্টি চলে? কামরুলে মারছিস কেন তুই? বাপ্পি আর রবিউল কয় নাই? ওদেরকে ছাড়লামই যাতে সবটা আপনাকে কইতে পারে ভালো মতন। এমপি সাহেব জয়ের জাঁদরেলপনায় ক্রূর নজরে দেখলেন একবার ওকে। নাটকীয়তা থেকে বেরিয়ে চারপাশে নজর বুলাতে বুলাতে ঠোঁটে একটু অন্যরকম হাসি টেনে বললেন, তোর ঘরবালির অনেক প্রশংসা করছে ওরা। তারেই দেখতে বাড়ি বয়ে আসা। কই সে? খুব দুঃসাহসী শুনছি। জয় কোয়েলের কচি হাত দুটোর সাথে খেলতে খেলতে নিঃশব্দে হাসে। বাড়ির বউকে এভাবে দেখতে যাওয়া ঠিক না মামা। ব্যাপারটা ভালো না। এমপি সাহেব ঝুঁকে বসে নিচু আওয়াজে বললেন, খারাপ কিছু কি করছি এখনো? একবার দেখতে চাইতেছি। মামা বইল্লা ঢাকোস, মামারে বউ দেখাবি না? না মামা, আর বইলেন না কথাটা। এইসব কথা বারবার উচ্চারণ করা ঠিক না। এমপি সাহেব হো হো করে হেসে উঠলেন। দেহ কি কয়! এই স্যাংরা, তুই বুঝোস না আমি তোরে কত ভালোবাসি? নইলে এমনে আসে ছোট স্যাংরাগো মতো আবদার করতাম। আর আমি জানি তুইও আমারে ভালোবাসিস। ভালোবাসায় মানুষ জান কুরবানি দেয় রে জয়। ভালোবাসায় জান কুরবানি নেয়ও মামা। তুই কার কুরবানি নিবি? ভালোবাসায় জান কুরবানি দেয়, বউ দেয় না। ওরে ওরে, রাজনীতি জুয়া রে জয়, জুয়া। সব কিছু বাজি ধরতে হয়। আইস তোর বউরে দিবি না, আমি আমার স্যাংরা করে কি বুঝাবো? ওরা তোর বউরে চায়। জয় বসা থেকে একটু উবু হয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে শব্দ করে মুজল চেপে ধরে রিলোড করে বলে, কোন ভেড়ার চুদাই চায়? কার মরণের চুলকানি উঠছে মামা? কয়জনের মারবি তুই? বউ চাই কয়জন? এসে মাথা তোলা নিমবি। জয়, রাজনীতির সবচাইতে বড় নীতি হইল গিয়া দুনিয়ার সব জাহান নামে যাক, তবু দলের সাথে বেইমানি করা চলব না। রাজনীতির সবচাইতে বড় নীতি হলো নীতির খেলাপি। জয়, দলের এক চাংড়া মরছে, তুই জয় না হইলে কি হইতো কত আব্বা? তোর এই বাড়ি এতক্ষণ খাড়া থাকতো এমনে? তুই চিন্তা থাকতি? অথচ আমি তোর সাথে দেখা করতে আইছি। আলাপ আলোচনা করে কি হয় করা যাবে। জয় ঠোঁট বেঁকিয়ে হাসে। আমাকে আপনার দরকার মামা। আপনি জানেন আমি কি, কিন্তু আমার আপনাকে দরকার নাই। অবশ্য কথা আলাদা, যদি কামরুল আমার চাইতে বেশি। না না না, ও কথা মুখেও আনিস না আব্বা। তুই আমার
আপনিও আর মুখে আইনেন না আপনার ওই কথা। এমপি সাহেব মুচকি হাসলেন। তিনি কি জানতেন না জয়ের সাথে আলাপ করে কি হবে? সব জানা তার। তিনি মাথা দুলিয়ে হেসে জয়ের কাঁধ চাপড়ে সাববাসী জানিয়ে বললেন, আমার বাঘের বাচ্চা তুই জয়, আমার ছেলে তুই, তোর কথাই রইল যা। তুই যখন চাস না আমি বৌমারে কোনোদিন দেখতেও চাই না, কিন্তু এখন যা বলবো তা যে তোরে করতে হইব আব্বা। জয় হ্যাঁ না কিচ্ছু বলল না। কোয়েল বোধহয় ঘুমিয়ে পড়ার অল্পক্ষণের মধ্যে সে পরম স্নেহে কোয়েলের পিঠে হাত বুলাতে লাগলো। দুটো চুমু খেল। এমপি সাহেব সুধান, ওই থেকে আসতেছিস? এক কাস্টমারের বাড়ি গেছিলাম মাল পৌঁছাতে। কোন দিক দিয়ে বাড়িতে ঢুকলি? ডান দিক। এমপি সাহেব হাসলেন। বামে তোর শ্বশুর বাড়ির লোক খাড়ায় আছে। জয় চোখ তুলে তাকায়, হেসে ফেলেন নিঃশব্দে। ওদের সাথে যাইতে হবে তোর। জয় সামান্য শব্দ করে হেসে উঠল। এমপি সাহেব একটু সিরিয়াস হলেন। না জয়, যাওয়া লাগবে। রেপুটেশন ইজ মোর ইম্পর্টেন্ট। এক্ষুনি পুলিশ চলে আসছে? দিনকাল এত ভালো চলে আসছে? এক রাইতে ইনসাফ প্রতিষ্ঠা পাই গেছে দেশে। এইবার আমার মতো পাপের কি তাইলে রোজ গোয়া মারা যাবে মামা? তোর বিশ্বাস আমি তোরে এক কামরুলের খুনে জেলে যাইতে দেব? তাও তো খুন তুই করিস নাই। জয় ভ্রু জড়ায়। এমপি বললেন, তোর নামে এফআইআর হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে। তাহলে দূরে দাঁড় করে রাখছেন কেন? ছি, আমার আত্মীয় তারা। আমার বাড়ির কাছে এসে এভাবে বিনা আপ্যায়নে ফিরে যাবে না। এ রতন, কাউসার, আমার মেহমান আসছে, ভিতরে ডাক। আজ ওরা ফিরে যাবে না জয়, তোকে সাথে নিয়েই যাবে। শোন আমার কথা একটু ঠান্ডা মাথায়। জয় শান্ত চিত্তে মাথা তোলায়। ওদেরকে আসতে বলেন ভেতরে, চা নাস্তা করুক। পাটোয়ারি বাড়ি ওদের নিজেরই বাড়ি। দুপাশে মাথা নাড়েন এমপি। এক রাত হইলেও সেলের ভেতরে থাকা লাগবে তোর। তোর মনে হয় আমি তোরে বেশি দিন ভেতরে থাকতে দেব? অন্তত একটা ফটো তোলা অবধি ভেতরে যাওয়া লাগবে। এক সেকেন্ডও না। আমি রাজধানী যাব, বড় সাহেব হাসপাতালে, অলরেডি ঘন্টা ছয়েক ওভার। এমপি একটু হাসলেন। আমি অপেক্ষা করতেছিলাম সংবাদটা তুই কখন দিবি আমারে। দিবি কি না। জয় সেসব অগ্রাহ্য করে রিমিকে ডাকলো। ভাবে, আপনি রেডি? মামা আমি বড় ঘরে যাব, গেলে চলেন, মিনিট বিশেকের কাজ আছে। এখন না জয়, আগে ঘুরে আয়, তারপর সেসব তো তোরই করা লাগবে। এখন আর পাপের বোঝায় নতুন ভার চাপাস না। জয় উঠে দাঁড়ালো। এমপি সাহেব হাত চেপে ধরে বসান। শোন, তোর রেপুটেশন নষ্ট হলে তুই শেষ। জোর করে তুই পাবলিককে হাতের আন্ডারে রাখতে পারবি ঠিকই, তবে বেশি দিন না। জনগণের ভেতরে বিদ্রোহের পোকা বেশি থাকে। রেপুটেশন ইজ দ্য পিলার অফ পলিটিক্স। আমার রেপুটেশন নষ্ট হবার চান্স নাই মামা, কারণ জয় আমিরের রেপুটেশন কোনোদিন ক্লিন ছিলই না। আপনি কইতে চাইতেছেন আমি শেলের পেছনে দাঁড়াবো, শালা সম্বন্ধীরা দাঁত বাইর করে আমার ফটো তুলবে, তা কাইল সকালে নিউজ ফ্রন্টলাইন হবে, দিনাজপুরের এক বিশিষ্ট ছাত্র সভাপতি হোগা মারা খাইছে। মামা পাগল হয়ে যাবে না, পাগল হলেই সমস্যা। কার এত সাহস? আমি না চাইলে কেউ তোর ছবি ছাপাবে না, কোনো টিভি চ্যানেলে দেখানো তো দূর। চলেন বড় ঘরে যাই, ঘুরে আসি একবার। ওসব প্যাচাল বাদ। খুব বেশি দরকার পড়লে সরাসরি ক্রস ফায়ার করতে বললেন। বন্দিত্ব আমার পোষায় না, হোক সে এক রাত অথবা এক সেকেন্ড। তুই জানিস কি হয়েছে? তুই যতটা সহজভাবে নিচ্ছিস ততখানি সহজ নাই ব্যাপার। বিরোধী দলের একজন সিআইডি অফিসার তোমার পেছনে পড়ে আছে। ভাব এবার, এবার তেড়ামি করলে থাপ্পড় মারবো একটা কান বরাবর। সে কে একবার দেখা হলো না তো? একটা কোলাকুলি তো অন্তত করা দরকার। বাহাদুর অফিসার আমার হেফাজতে আছে, আমি কতক্ষণ ঠেকাবো তাকে? তুই রিসেন্ট নয়ডা মার্ডার কেসের সাসপেক্ট, আর কয়েকটা প্রমাণ সিআইডির হাতে। পাগলামি তুই করতেছিস। আচ্ছা, জেলে যাওয়াটা খারাপ কিছু না। বড় সাহেবকে নিয়ে দিনাজপুর ফিরি, তারপর 2 দিন বনভোজন করে আসবো শ্বশুরবাড়ি। কোনো সমস্যা নাই। জয়, কথা বেশি বলা ভালো না। তোর দলের এক চ্যাংড়া কি জানি নাম, ওইটা তো পুলিশ কাস্টাডিত। কবির। আইজ রাইত্রে যাবি, কাল সন্ধে হইতে না হইতে 24 ঘন্টার আগে তুই সহ সেও খালাস। তারপর বড় ঘর সাফ করাও লাগবে। তোরে জেলে রাখলে আমার চলবে? জয় চুপচাপ কোয়েলকে নিয়ে উঠে গিয়ে তুলির রুমের বিছানায় শুইয়ে দিয়ে এলো। রিমির দরজা নক করলে রিমি দরজা খুলতে দেরি করে। সে অপেক্ষা না করে নিজের রুমে ঢোকে। আলমারি খুলল। আরও হামজার রুমের দুটো আলমারি দুটো কাস্টমাইজ সিস্টেমের। নিচের দিকে লকারের নিচে আলাদা আরেকটা সেকশন আছে, সেখানে অস্ত্র রাখার হোল্ডার ছাড়াও
আর একটা ইন্টেরিয়ার আছে। সেখানে তার বেশ কিছু প্রিয় ছোট বড় অস্ত্র রাখা থাকে। সেখানে খুব আশ্চর্যজনকভাবে একদম অন্যরকম একটা জিনিস রাখা আছে। একটা সাদা গোলাপি রঙা ওড়না। সে এটাই আগে বের করে কাঁধে ঝুলিয়ে নিল। এরপর লকার খুলে 3 বান্ডেল টাকা বের করলো। লাখ দেড়েক হবে। তার রুমে এতটুকুই আছে। এরপর নতুন একটা সিগারেট প্যাকেট, দুটো ছোট ছোট ছোড়া ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম নিল। শেষে একটা নতুন শার্ট গায়ে দিয়ে রিমির কাছে গেল। রিমির চোখ মুখ বদলে গেছে। এমনিতেই প্রাণ ছিল, এখন প্রেতাত্মার মতো নিথর লাগছে। জয় এক টুকরো শুকনো হেসে বলল, ঘরে মাল আছে কত? রিমি আলমারি খুলে দিয়ে সরে দাঁড়ায়। জয় আরও কয়েক বান্ডেল নিল সেখান থেকে। রিমিকে বলল, তুলিকে সাথে নিয়ে যাবেন আপনি। রিমি আঁতকে ওঠে, আপনি সাথে যাবেন না? জয় হেসে ফেলল, ভাব রে, এমন ভাব করছেন যেন আমার সঙ্গ আপনার জন্য খুব নিরাপদ আরামদায়ক। ভুলবেন না, ভাবি দেবর হিসেবে আমি আপনি দুঃসম্পর্কের লোক। আমাদের বনিবনা ভালো না। রিমি ব্যাকুল স্বরে বলে, রসিকতা করবেন না, গা চলে আমার। আপনি সাথেই যাবেন। কি বাণিজ্য পড়ে গেছে এমন? আপনি এখনই যাবেন। আমি, না, আমি পরে আসবো। আপনারা যাবেন। আমি ব্যবস্থা করে দিয়েই মরব। এইটাই তো ডিউটি আমার। রিমির কি গলা ভেঙে এলো? সে কেমন যেন জয়ের কাছে নিজেকে ঢেলে দিল আজ। আপনার কতটা দেরি হবে? বেশি দেরি না হলে আমি অপেক্ষা করব। কার সাথে যাব আমরা আপনি ছাড়া? আমি চিরকাল থাকবো না আপনাদের সবাইকে টেনে নিয়ে বেড়ানোর জন্য। আমি ছাড়া চলতে শেখেন, উপকার আপনাদের। কোনো সমস্যা হবে না, বিশ্বস্ত লোক নিয়ে যাবে। আকুতির মতো শোনায় রিমির স্বর। তার গলা থরথর করে কাঁপে। আপনার ভাই আপনাকে না দেখলে আরো অসুস্থ হবে। জয় অদ্ভুত হেসে বেরিয়ে যায়। রিমির কেমন একটা অস্থির লাগলো। রিমি হু হু করে কেঁদে উঠল আবার। জয়কে তার চিৎকার করে ডাকতে ইচ্ছে করে। বিয়ের পর সবচেয়ে বেশি লড়াই সে যে লোকটার সাথে করেছে, সেই লোকটা তার দ্বিতীয় ভরসাস্থল। তার স্বামী হাসপাতালে, জানা নেই কি হাল। রিমি এই চলতি পথে কি করে নিজেকে সামলাবে যদি জয়মের সাথে না থাকে, ধমকে না চুপ করায়। কিন্তু জয়ের হাতে সময় নেই। তাকে প্রস্তুত দেখে এমপি সাহেব বড় প্রসন্ন হলেন। তার এক ইশারায় মিনিট কয়েকের মধ্যে বৃষ্টির মতো ঝমঝমিয়ে আইন কর্মকর্তারা এসে ভরে গেল পাটোয়ারি বাড়ির ড্রয়িং রুম। এরা কোথায় ছিল এরকম জটলা বেঁধে? সে এতটাই আনমনে ভাঙা চিত্তে ঘোড়াহাট থেকে ফিরেছে, তার চতুর চোখ দুটো নিমজ্জিত ছিল তখন অন্য জগতে। এমনকি তার ছেলেরাও কিছু টের পায়নি। জয় কিছু বোঝে, একটু দ্বিধায় পড়ে, তারপর মাথা ঝুঁকিয়ে হাসে। একজন হাতে হাত করা পড়তে লাগলো, আরেকজন তল্লাশি শুরু করলো। পিস্তল ছোড়া সহ বেশ কিছু অস্ত্র এক নিমেষে বেরিয়ে এলো। জয় সিগারেট প্যাকেটটা নিতে দিল না। এমপি সাহেব কপাল টিপলেন। একটুও ভয় ডর নেই কোথাও। জয় তার কাছে এক রত্ন বৈকি। তবু টাকাগুলো কর্মকর্তাদেরকে অবাক করলো। জয় বলল, ওইগুলা সাথে নেন, আপনাদের জন্যেই। তফা তফা, পকেট গরম তো মন নরম, ঠিক না স্যার? ইন্সপেক্টর কটমট করে তাকায় এমপির দিকে। এমপি চোখের ইশারায় থামান। রিমি ও তুলি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিমি অন্তত কখনো এ বাড়ির কাউকে পুলিশের হাতে যেতে দেখেনি। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে। তার স্বামী কি দুর্বল হয়ে পড়ছে? কি থেকে কি হচ্ছে চলছে, রহস্যময় লাগে তার, সাথে ভয়াবহ। ছেলেরা বাকহীন হয়ে চেয়ে রইল। হাত কিড়িমিড় করছে কেউ কেউ। জয় ওদের পিঠ চাপড়ে বলল, বড় ভাবি আম্মা আর আপাকে পুরানো ঢাকায় নিয়ে যা, আমি আসছি। মামা, একটা গাড়ি দেন ওদেরকে। এমপি বাধ্য ছেলের মতন তীব্র বেগে মাথা নাড়ে। ওসব চিন্তা তোর কেন, ওসব আমার জিম্মা। হাত করার দিকে তাকিয়ে জয়ের হাসি পেল। তার হাতে বন্দিত্বের শিকল খুবই বেমানান। সে মুক্তবাজ, দক্ষ শিকারী। তাকে শিকার করা দুঃসাধ্য। সে চারদিকে তাকাতে তাকাতে সে বেশ কয়েকবার জোরে ডেকে উঠল, তরু। কিন্তু তরু ছুটে বেরিয়ে এসে জয়ের সামনে দাঁড়ালো না। তবু জয় আরও কয়েকবার গলা ফেড়ে ডাকল, যেন তরু শুনতে পায়নি। এবার শুনতে পেয়ে আসবেই আসবে। তুলির কিন্তু বুক মোচড় দিয়ে উঠল। সে রুখে গিয়ে জয়ের হাতখানা চেপে ধরে বলল, ওভাবে ডাকছিস কেন জয়? শুনতে কেমন লাগছে? যা তুই, যা তো। তুই পাপি, তোর পথে তুই যা। এসব তোদের জন্য না। জয় দুই হাতের বাহু ফাঁক দিয়ে তুলির গলায় মালার মতো হাত ঢুকিয়ে ঝুঁকে বলল, এইবার ফিরে আগে তোরে বিদায় করব বাড়ি থেকে। তোকে সহ্য করা যাচ্ছে না।
জয় বেরিয়ে যাবার সময় আবার একবার পিছন ফিরে বেহায়ের মতো হাসল। আজ তাকে কারাবরণ করতেই হতো। এর কারণ অনেকগুলো। কবিরাজ কটা দিন আটক, এটা সহ্য করা জয়ের জন্য সহজ নয়। দ্বিতীয়ত, এমপির ছেলেরা কামরুলের খুনি জয় আমিরের স্ত্রীকে চায়। তৃতীয়ত, পুলিশ বাহিনী যখন তাকে গ্রেপ্তারের ওয়ারেন্ট নিয়ে পাটোয়ারি বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছে গেছে, মানে নিস্তারের পথ সংকীর্ণ হয়ে এসেছে। জয়কে নিয়ে যেতেই ছেলেরা পাগল পারা হয়ে উঠল। কিন্তু হামজা ভাই হাসপাতালে, তাদের জন্য এখন সেইখানে পৌঁছানো অতি জরুরি। এমপি সাহেব একটা নিজের ব্যবহার্য টয়োটা দিলেন। তুলি ঘুমন্ত কোয়েল ও রিমিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠল। টিমির অবস্থা ক্রমে খারাপ হচ্ছে, তাকে তুলিরই সামলাতে হবে। কিন্তু তুলি নিজেই অস্থির। আরমিন কোথায়? আরমিনের সুশ্রী মুখটা মনে পড়তেই তার গা শিরশির করে উঠল। আরমিনের সৌন্দর্য ভয়ঙ্কর। আরমিন বলেছিল তাকে হামজার বিরুদ্ধে সাক্ষী দিতে। সেটা কবে? কোন পরিস্থিতিতে? সেই পরিস্থিতি কি এগিয়ে আসছে? আরও বলেছিল এই বাড়িতে কেউ থাকবে না। ঘটনা প্রবাহ সেদিকেই মোড় নিচ্ছে নাকি? জয় তাকে শাস্তি দেবার উদ্দেশ্যে এমন অন্ধকারে রেখে গেছে কিনা অন্তুর জানা নেই। কিন্তু আমির নিবাসের এই অবরুদ্ধ নিশীথ দুঃসাহসী অন্তুকেও নাড়িয়ে দিল। অন্তুর খেয়াল হলো, এই ইট পাথরের বাড়িটা এক আস্ত রক্তখেকো রাক্ষসের অন্তঃগহ্বর। কোথাও একরত্তি আলো বা দূর অব্দি জনমানবের বিচরণ নেই। অবরুদ্ধ হলরুম অন্তুকে গিলে নেবার আনন্দে নীরবে গর্জন করছে, যা শুধু অন্তুর কানে বাজে। পেছনে জঙ্গলি বাগান থেকে শিয়ালের সরু ডাক ভেসে আসছে। আরও কত রকম জঙ্গলি ছোট বড় প্রাণীর নিশীথ চিৎকার অন্তুর শরীরের লোমকূপ অব্দি কুঁকড়ে তুলল। নিজের শরীরটা অব্দি দৃশ্যমান নয় এখানে। জানালা দিয়ে মাঝে মধ্যে বাতাসের ঝাপটা আসছে। তার সাথে ভেসে এসে নাকে ঠেকছে বহুদিনের অবরুদ্ধ হলরুমে ঝেঁটি আসা ভ্যাপসা গন্ধ। অন্তুর পা চলে না জানলা আটকে দিতে যাবার জন্য। সে সদর দরজার সাথে লেপ্টে বসে রইল। এই ভয়টা অন্তুকে বড় ঘরে প্রবেশের দিন কাবু করেনি। সেদিন কেবল এক প্রবল উত্তেজনার বাজনা বেজেছিল বুকে। বেশিক্ষণ কিন্তু এভাবে চলল না। ভয়, অস্বস্তি, মানসিক চাপ ও দুর্বলতা অন্তুর গর্ভাবস্থার উপর ভারী পড়ল। মাথাটা চক্কর মেরে উঠে পেট গুলিয়ে আসার সাথে সাথে গল গল করে বমি করে ফেলল। কোথায় ছিটকে পড়ল বমি, তা দেখার উপায় নেই। জয়ের এই নিষ্ঠুরতার নাম কি দেবে অন্তু? আচ্ছা, জয় আমির যদি জানতো সে আজ আমির নিবাসের শেষ উত্তরসূরিকে আমির নিবাসে তার মায়ের পেটে রেখে মা সন্তান দুজনকেই অবরুদ্ধ করে যাচ্ছে, সে কি এই কাজ করত? সে কি করতো তখন? অন্তু ঘন্টা দুয়েক ওভাবে থাকতে পারল না অসুস্থ শরীরে। বমি করার পর গলা আটকে এসেছিল। তার মিনিট দশেকের মধ্যে দেহটা ধূপ করে লুটিয়ে পড়ল আমির নিবাসের ধুলোর স্তর জমা মোজাইক করা মেঝের উপর। পড়ে যাবার আগে অন্তুর কানে কেউ ফিসফিস করে, তুই কোন সাহসে গর্ভাবস্থায় এই শিকারি বাংলোয় পা রেখেছিস মেয়ে? হুমায়রা পাটোয়ারিকে জানিস তো তুই? এই বাড়ির ভয়াবহতা সম্বন্ধে কি বেখবর তুই? অন্তুর শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তু এত বড় ভুল কি করে করে ফেলল? এটা খুব মূল্যবান দুঃসাহস। এই দুঃসাহসের মূল্য এই বাড়ি অন্তুর কাছ থেকে কোন উপায়ে আদায় করবে? এই বাড়িতে সে কি দ্বিতীয় হুমায়রা হতে পারে না? বিগত দিনগুলো সে নিজের ওপর যে জুলুম করে নিজেকে চালিয়ে নিয়ে বেরিয়েছে, এই বাড়ি তার সেই জেদ ও জীবনী শক্তি ঘণ্টা কয়েকের মাঝে শুষে নিল। এমপির বাড়িতে রৌফের জায়গা হয়েছে ঘণ্টা সাতেক আগে। আজ তাদের মিশন ছিল পাটোয়ারি বাড়ি। জয় আমিরকে গ্রেপ্তারের পরোয়ানা পাবার জন্য তার কাছে জয় আমিরের সব অপরাধের প্রমাণ না থাকলেও যে কয়েকটা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছিল সে, সেগুলো যথেষ্ট হয়েছিল। অ্যারেস্ট ওয়ারেন্ট সে থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছিল। কিন্তু সেই সময় দুপুর 3:30টার দিকে এমপির কাছে তার ডাক পড়ল আলোচনার জন্য। এমপি জিজ্ঞেস করেছিলেন, জয় আমিরকে অ্যারেস্ট করার জন্য কি কি প্রমাণ আছে আপনার কাছে? রৌফ হেসে বলেছিল, আমি আপনার কাছে সেই জবাবদিহি করতে বাধ্য নই এমপি সাহেব। ইভেন আমি তো আপনার ডাকে এখানে আসতেও বাধ্য নই। নেহাত আমি ভদ্রলোক বলে আপনার সম্মানে এসেছি। কিন্তু অবশ্যই আমি আমার কাজ সম্বন্ধে সামান্য আলোচনাও করব না আপনার সঙ্গে। এই অপমান এমপি সাহেব গায়ে না মেখে বরং হাসলেন। বেশ বেশ, আপনার মতো সাহসী ও নিষ্ঠাবান অফিসার আজকাল বিরল। খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু আমি শুধু জানতে চাইছি ওর অপরাধ কী? আমাকে মামা বলে ডাকে। আমার খুবই খারাপ লাগছে ছেলেটার জন্য। অপরাধের জন্য খারাপ লাগাই আপনাদের নীতি রাজনীতি। তবে তাকে আমি গ্রেপ্তার আপাতত একজন সাসপেক্ট হিসেবে করলেও সে মূলত একজন দাগী ক্রিমিনাল। তা শীঘ্রই প্রমাণিত হবে আদালতে। তো কি একেবারে ফাঁসি? ফাঁসি না হলেও দীর্ঘস্থায়ী কারাবাস তো হতে পারে। পারবেন তো? কে ঠেকাবে? আপনি? এমপি সাহেব হাসলেন। হামজা পাটোয়ারিকে চেনো অফিসার?
যায় আসে না। আসে, আসে, খুব আসে। মন্ত্রীদের সাথে হ্যান্ডশেক করা স্নেহের জুনিয়র হামজা। আমার মতো এমপির কথা না হোক, মন্ত্রীদের কথা মানতে হতেই পারে। রউফের মুখে কোনো হেলদোল না এলেও ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে গেল, এবং নিজের জীবন ও চাকরি নিয়ে তো অবশ্যই সংশয় রয়েছে। এমপি প্রস্তাব দিলেন, আপনার বাহিনীর আগ্রাসন স্থগিত রাখুন। আমার একটু আলাপ আছে ওর সাথে। না না, ভয় পাবেন না। আমি নিজে তুলে দেবো ওকে আপনাদের হাতে। বরং আমি ছাড়া ওকে আপনারা কনভিন্স করতে পারবেন বলে মনে হয় না। এক হতো যদি সে শুধু জয় হতো। ও হচ্ছে হামজার কলিজার টুকরা। ওর গায়ে হাত মারলে আপনি হামজার কলিজায় খোঁচা মারবেন। এরপর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু আমি পারবো। এবং এখন রোব মোটামুটি সন্তুষ্ট। জয়ামির ধরা পড়েছে। ধরা কঠিন ছিল না অবশ্য, কিন্তু ধরে রাখাটা কঠিন, যেটার ঝুঁকি এখনও কাটেনি। জয়ামিরকে ধরে রেখে তার শাস্তি পর্যন্ত নিয়ে যাওয়া অবধি সব ঠিক থাকলে তবে হয়। জয়কে হেফাজতে নেওয়া হয়েছে রাত ৯টার দিকে। রউফ কায়সার ঘড়ির দিকে তাকালো। এখন রাত 11টা 23 মিনিট। এমপি সাহেব এখন পর্যন্ত দুটো পাইপ শেষ করেছেন। পাইপ সেজে দিচ্ছে তার কাজের লোক। তিনি ধোঁয়া টানছেন। দ্বিতীয়বার পাইপ শেষ করে এমপি সাহেব বললেন, আপনি এবার যেতে পারেন। নিশ্চিন্তে যেতে পারেন। জয়কে কেউ বাঁচাতে পারবে না। আপনি এখন এই নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এত সব প্রমাণ আপনার কাছে, তাও আপনি ভাবছেন ও খালাস হয়ে যাবে? আপনি নিজেই নিজের ওপর ভরসা রাখতে পারতেছেন না? খোঁচা মারা কথা। রৌফ এটা টের পেল, কিন্তু টের পেল না এমপির গভীর চাল। সে বিভ্রান্ত হয়ে বেরিয়ে গেল এমপির বাড়ি থেকে। এমপি চোখ বুজে নিজের আসনে বসে রইলেন। এমপি প্রায় 2 দিন পর্যন্ত জানতেই পারেননি ওর 3জন লোকের কি হাল হয়েছে হামজার বড় ঘরে। তিনি তার সেক্রেটারিকে দিয়ে হামজাকে কল করিয়ে বললেন, এই কাজ কে করেছে? হামজা খানিকক্ষণ পর কল ব্যাক করে বলল, জয় মেরেছে। বাদ দিন, এসব হতে থাকে। হয়তো মেজাজ খারাপ ছিল, কিছু ঝামেলা হয়েছে, মেরে দিয়েছে। আমি ওকে বুঝিয়ে বলবো। ডাহা মিথ্যা কথা। কামরুলকে মেরেছে জয়ের বউ। কিন্তু 2 ভাই বাটপারি করলো এমপির সাথে। কিন্তু এমপি সাহেব জানেন না হামজা নিজেই জয়ের বাটপারির শিকার হয়েছে। জানা নেই জয় এর আগে কখনো হামজাকে মিথ্যা বলেছিল কিনা। এমপি সাহেব তো বহুক্ষণ বিশ্বাসই করতে পারেননি ব্যাপারটা। ওর মাথায় শুধু একটাই কথা এলো, ওটা মেয়ে লোক না ঘাতকিনী। বাপ্পি আবদার করেছে ওই ঘাতকিনীকে তার চাই। ভাতিজার আবদার এমপি ফেলতে পারেন না। কিন্তু এটা তো ব্যাপারই না। আসল ব্যাপার পরদিন এমপির গোয়ালে পোষা এক পুলিশ জানিয়ে গেল, রউফ কায়সার হামজার বিরুদ্ধে আসা অভিযোগের নথি সরিয়ে রেখেছে। সেখানে সীমান্তর খুনি হিসেবে হামজা ছিল, এবং তার সাক্ষী ও প্রমাণও। এমপি সাহেব বিস্ময়ে হা করেছিলেন অনেকক্ষণ। অনেকটা বাতাস গালে ঢোকার পর তিনি হুঁশ ফিরে পেলেন। হামজাকে তিনি আগে পরেই ভয় পান। হামজা একটা বিচ্ছু। এই তো সপ্তাহ কয়েক আগে তিনি জানতে পারলেন ওই বিচ্ছু সামনের সংসদ নির্বাচনে প্রার্থী হবে এই আসনেরই। সেদিনের বিস্ময়ের কাছে সব কিছুই না। সেদিনের পর তিনি 7 দিন হা করেছিলেন একাধারে। এই আসনে হামজার প্রার্থী হওয়া মানে উনি ফিনিশ। হামজার জন্য মরণ ভয় জেগেছে সেদিন থেকে। তিনি শুধু অপেক্ষা করছিলেন সুযোগ বুঝে হামজার জানাজার নামাজে শরিক হবার। কিন্তু এরই মাঝে 2 ভাই উনাকে আবার হাঁ করিয়ে দিয়েছে। সেক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কোনোভাবেই আর বেশি দিন ওই 2 বিচ্ছুকে দুনিয়ায় রাখতে পারেন না। কিন্তু মজার ব্যাপার হলো, ওনার বিশেষ পরিশ্রমই হচ্ছে না। দৈব বলে সব পথ তৈরিই হয়ে আছে 2 ভাইয়ের মরার। তিনি শুধু সামান্য আঙুল ঘোরাবেন। হামজা এমনিতেই আত্মরা হয়ে গেছে, এবং সেটা কাকতালীয়ভাবে আজই। সব তৈরি। তিনি শুধু 10 মিনিটে একটা ছক এঁকেছেন। তিনি উপরমহলে অনুরোধ করেছেন, কিছু বন্দী আছে হামজার হেফাজতে। তাদেরকে মারতে জয় আমিরকে এক রাতের জন্য কারাগারে ছাড়তে হবে। বন্দীদেরকে খালাস করেই আবার স্থায়ী সালামতে কারাগারে চলে যাবে জয় আমির। এমপি সাহেব আরেকটা পাইপ সেজে দিতে বললেন কাজের লোককে। জয় আবার কারাগারে ফিরবে নাকি খোদার কাছে, এটা তিনিই ঠিক করবেন। হামজা চেতনা ফিরে পেল ভোর 4টার দিকে। শরীরে এক ধরনের অসাড়তা। চাইলে সে তার অঙ্গগুলোকে নাড়তে পারছে না। তার নিস্তেজ চোখ দুটো কিছু খুঁজল। রুমটা অন্ধকার। সে কি পাটোয়ারি বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছে? রিমি কি এই অবস্থাও তার কাছে আসেনি? কিন্তু টের পেল সে আসলে তার মাথার কাছে ঝুঁকে বসে ঝিমুতে থাকা জয়ের মুখটাকে খুঁজছে। হামজার প্রখর অনুভব শক্তি গন্ধে অনুভব করল সে হাসপাতালে শুয়ে আছে। আপাতত কেবিনে কেউ নেই। সে একা শুয়ে। হাতে ক্যানুলার সুচ পড়ানো জায়গায় এবার টনটন করে উঠল, কিন্তু যে কোনো অঙ্গেই মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে চেতনা আসার সঙ্গে সঙ্গে তার সামনে তার জীবন এসে দাঁড়ালো। অন্ধকারে জীবন স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু অনুভূতিটা হামজার বুকে চাপ ফেলল।
এই অন্ধকার কিসের? শেষ রাতের, নাকি তার শেষ জীবনের? প্রতীকী অর্থে তো দুটোরই শেষ। তবু পার্থক্য আছে। রাত শেষ হলে আলো ফোটে, মানুষের জীবন শেষ হলে অসীম অন্ধকার। সে জীবনের শুরুতে না খেয়ে চুপ থাকতে শিখেছিল। খাতার অভাবে কার্টুন বক্সের খাপে লেখা চর্চা করেছে। আঘাত হজম করে কূটবুদ্ধি পাকাতে পটু হয়ে জন্মেছে। 12 বছর বয়সে জানতে পেরেছে তার কোনো পরিচয় নেই, না আছে। সে সম্ভবত বস্তির কোনো নোংরা কুঠুরিতে বড় অবহেলার সাথে জন্মানো এক অপ্রয়োজনীয় জীবন। নবজাতকদের কদর বড় লোকদের থাকে, গরিবদের কাছে নবজাতক সবজির খোসা। হামজার মনে পড়ল, তার ও রসে জন্মানো দুটো শিশু কিনা তার চেয়েও বড় অভাগা ও অবহেলিত ছিল, যাদের মা তাদেরকে ভ্রূণ থেকে মানব শিশুতে অবধি পরিণত হতে দেয়নি। বাথরুমের কমোডের নিচে ফ্ল্যাশ হয়ে গেছে তারা। কি আশ্চর্য! হামজার শরীরটা থরথরিয়ে উঠল। তার খুব ভয় করছে। অন্ধকারটা ভালো না। জয় কোথায়? হামজা কি করে পারে জয়কে দৃষ্টির বাইরে রেখে সে এভাবে পড়ে থাকতে? তার কিছু ছিল না। পরে সে দুটো জিনিস কামিয়েছে, জয় ও ক্ষমতা। একটাকেও সে হেলায় ফেলতে পারে না। সে চেঁচিয়ে ছেলেদের ডাকতে চাইল। সে জানে বাইরে তারা অপেক্ষা করছে। দিনাজপুর থেকে কি কেউ আসেনি? তার কেউ নেই কোথাও। এজন্যই কি কেউ আসেনি? কিন্তু তার ক্ষমতা আছে, সেটা কোথায়? টুট টুট শব্দ হচ্ছে খুব দ্রুত। শেষ রাতের নিস্তব্ধতায় অন্ধকার কেবিনে এই টুট টুট শব্দটা হামজাকে অস্থির করল। কিসের শব্দ এটা? কয়েক মিনিটের মাথায় কয়েকটা ছেলে নার্স নিয়ে দৌড়ে এলো। নার্স খুব বিরক্ত। শেষ রাতে রোগীর সমস্যা হওয়া উচিত না। এ সময় তারা একটু জিরিয়ে নেয়। হামজার হার্টবিট 120 থেকে 22 পর্যন্ত উঠছে। সেটা খুব তাড়াতাড়ি 140 ছাড়িয়ে গেল। কিছুক্ষণ থতমত খেয়ে নার্সের হুঁশ এলো। দ্রুত এখন অ্যাডেনোসিন পুশ না করলে খারাপ কিছু হতে পারে। অ্যাডেনোসিন পুশ করার পর হামজার মনে হলো সে মরে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে এলো। বুকে ভয়ানক ব্যথা উঠে গেল। সে হাত তুলে বুকে রাখতে চেয়েও পারল না। বাঁ হাতে ক্যানোলা, ডান হাতের মধ্যমা আঙুলিতে অক্সিমিটার সেন্সর ক্লিপ লাগানো। তার জয় কোথায়? রিমি কি আসবে না? হামজার চেনা মুখগুলোর ঢাকা পৌঁছাতে সকাল 8টা বাজল। তখন রিমি ভীষণ রকম কাহিল। মানসিক অস্বস্তি তার শরীরকেও দুর্বল করেছে। ছেলেরা গিয়ে হামজার কেবিনের সামনে নিয়ে এলো ওদেরকে। কিন্তু রিমির হাত পা থরথর করে কাঁপছে। সে কিভাবে ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াবে? শেষবার যখন দেখা হয়েছিল, রিমির ভেতরে যে ঘেন্নাটা ছিল তা এখনো আছে। থাকলে সেটার ধরন কেমন? লোকটা ঘুমিয়ে আছে। হার্ট মনিটরিং ডিভাইসের টুট টুট শব্দ ছাড়া কেবিনটা নিঃশব্দ, শীতল। রিমি দেখলো লোকটার হার্টবিট 88 থেকে হুট করে বেড়ে 94 হচ্ছে, আবার 85-তে আসছে। মাথার ওপর বিশাল ব্যান্ডেজ, হাতের বাহুতেও। শরীরের বিভিন্ন স্থানের ত্বক ও মাংস ছেঁড়া, সেসব স্থানে ওষুধের প্রলেপ। প্রশস্ত লোমশ বুকের ওপর ছোট ছোট ইসিজি প্যাচ লাগানো। বিশাল দেহটা পড়ে আছে বেডের উপর। রিমির বুকের ভেতর মুচড়ে উঠল। এমন বিশ্রী ভয়ঙ্কর কোনো দৃশ্য রিমি আগে কখনোই এমন খুঁটিয়ে দেখেনি। রিমি দরজার কাছে দাঁড়িয়ে রইল। কোয়েল মামার এই অবস্থায় খুবই চিন্তিত। সে বুঝতে পারছে না মামার কি হয়েছে। গায়ে এসব লাগিয়ে শুয়ে থাকার মানেটা কি? সে গিয়ে মামার কানে কানে ফিসফিস করে ডাকলো, বলো মামা, এই মামা, কি হইতো তোমার? ওঠো, আমলা আসছে, মাম্মাম আসছে, মামুনি আসছে, উঠবে না? খুব পরিশ্রম সাধ্য এক চেষ্টার পর সে উঠে বসলো বেডের ওপর। প্রায় হামজার গায়ের ওপর চড়ে বসে ডাকলো, বাবাকে খুঁজতে হবে বুঝলে? ওঠো, তোমার কি খুব বেশি অসুখ হয়েছে? আমি তো বুঝতেছি না। হামজা উঠছে না দেখে পেছন ফিরে মামুনির দিকে তাকায় সে। মামুনির কেন চোখ চিকচিক করছে? মামুনির উচিত ভেতরে এসে তার সঙ্গে মিলে মামাকে ডাকা। কিন্তু তার ডাকেই হামজার হাত নড়ে উঠল। সকালের ওষুধ দেবার জন্য নার্স এসে দাঁড়ায়। হামজা কোয়েলকে দেখে, বুড়ির মতো বেডের এক টুকরো জায়গায় বসে আছে, তার মুখের দিকে ঝুঁকে। হামজার বুকের ভেতর চিনচিন করে উঠল। মৃদু হাসি দেখা গেল ঠোঁটে। অস্ফুট উচ্চারণ করল, আমার আম্মা। অক্সিমিটার ক্লিপ লাগানো হাতটা দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে কোয়েলকে। নার্স বাধা দিতে আসে। হামজা চোখের ইশারায় শুধু তাকালো একবার, ইশারায় চলে যেতে বলল। নার্স ভীত পায়ে দ্রুত বেরিয়ে যায়। তখনও হামজার চোখ কিছু খুঁজছে, একটি চিন্তিত গম্ভীর মুখ, যে এখন নার্সের সাথে গায়ে পড়ে ঝগড়া করবে, ডাক্তারকে ধমকাবে, হুমকি দেবে হামজাকে এক্ষুনি ঠিক করার জন্য, নয়তো ডাক্তারের বউ বাচ্চা শেষ।
হামজার হৃদস্পন্দন ধাই ধাই করে 102 উঠে গেল। সে এতক্ষণে টের পেল তার পিঠ শরীরের অন্যান্য অংশের চেয়ে অবশ। দরজার কাছে ছিপছিপে দেহের একটি শাড়ি পরিয়ে তা নারী দাঁড়িয়ে। হামজা চোখ ভরে দেখে নারীটিকে। একটু শান্ত হয় ভেতরটা, হাসে অল্প, বিড়বিড় করে বলে, কাছে আসবে না? এখনো ঘেন্না লাগছে? রিমির চোখে পানি মেঝেতে পড়ে। তা দেখেও হাসে হামজা। রিমি ধীরে ধীরে এসে চেয়ারটায় বসে। রিমির শরীরের চেনা গন্ধটা হামজার নাকে প্রবেশ করে। তার রিমিকে খুব গভীরভাবে ছোঁয়ার আবেশ জাগে আচমকা। জয় কই? রিমির মুখে ক্ষোভ ফুটে ওঠে। তার খোঁজ কেন? হামজার ভালো লাগলো এবার একটু। রিমির জয়কে সতীন বলার যৌক্তিক কারণ আছে। আমি ভেবেছিলাম তোমরা আসবে না। তার আগেই আমি না আসাই তো উচিত ছিল। কেন এসেছি জানি না। রিমির গলা ধরে এলো। এক চিমটে পানি জমাট রইল চোখের কোণে। হামজা হেসে ফেলল। তুমি কেঁদে ফেললেই কিন্তু আমি বুঝে যাব কেন এসেছো। রিমি যেন সত্যি সত্যি ভয় পেয়ে ব্যস্ত হয় কান্না লুকাতে। হামজা হাত নাড়ায়। তার স্নায়ু দুর্বল। শরীরের অঙ্গে মস্তিষ্কের নির্দেশ দেরিতে পৌঁছাচ্ছে। আর কি অসুখ হয়ে গেছে কে জানে। তবু লোকটার সর্বোচ্চ শক্ত চিত্ত নিজেকে একদম সুস্থভাবে উপস্থাপন করতে তৎপর। রিমির হাত দুটো হামজার কপালে ছুঁয়ে দেয়। এই ছোঁয়া রিমিকে কাঁপিয়ে তোলে। আপনি ফিরে আসুন। কোথায়? যেখানে এবং যেভাবে আমি আপনাকে পেয়েছিলাম। বোকা নারী। তুমি খুবই সুন্দরী একজন নারী। কিন্তু ধরো কখনোই আয়নায় নিজের সৌন্দর্য দেখোনি আগে। হঠাৎই একদিন দেখলে। তা বলে কি তুমি সেদিনই সুন্দরী হলে? তা ছিলে না আগে? আগে ছিলে না? রিমি হামজার হাত খামচে ধরে। হাতটা মৃদু কাঁপছে। সেই মতো রিমির বুকটাও কাঁপে। কি হয়েছে লোকটার? আমি আগেও এই আমিই ছিলাম। শুধু তোমার চোখে ধরা পড়েছি হঠাৎ। তার মানে তুমি আমার এই আমিকেই ভালোবেসেছো কিন্নি? কে বলেছে আমি ভালোবাসি আপনাকে? তোমার চোখের পানিকে জিজ্ঞেস করলে তাই বলবে। রিমি ছটফট করে উঠে ঠোঁট কামড়ে ধরে। আমার সামনে আপনার এই বিশ্রী রূপ না আসলেও তো পারত। অর্ধাঙ্গিনী মানেই তো সবকিছুর অর্ধেক অর্ধেক। পাপেরও। পালাতে চাইছো কেন? আমি আপনার পাপের ভাগ চাই না। ভালোবাসায় পাপ থাকে না। তুমি জানো না তাহলে? ভালোবাসাই তো পাপের পাপ। যে কোনো কিছুকে ভালোবাসলেই সেখান থেকে পাপের জন্ম হয়। ভালোবাসাকে পেতে মানুষ সমস্ত সীমা অতিক্রম করে। সীমার ওপারেই তো পাপ রিমি। যেমন করে আপনি ক্ষমতাকে ভালোবেসেছেন, আমি তোমাকেও ভালোবেসেছি। রিমি তীব্র প্রতিবাদ করে ওঠে। মিথ্যা কথা। সত্যি কথা রিমি। কিন্তু সেই ভালোবাসায় আমার অতীত ও ভবিষ্যতের চাহিদাকে কুরবানি করার শর্ত নেই। তাহলে এটা কেমন ভালোবাসা? আমি জানি না রিমি। কিন্তু তুমি আমায় ঘেন্না করো না। আমার প্রয়োজন তোমাকে। আমি আপনার প্রয়োজন হয়ে থাকতে চাই না। তাহলে কি চাও? চাইলে পাবো। দেওয়ার মতো হলে যে কোনো কিছু পাবে। চেয়ে দেখো। কথাটা রিমি জিদে অথবা আবেশে উচ্চারণ করে বসল। তালাক চাই আমার। তালাক দিন। হামজা চোখ দুটো বুজে ফেলল। কিছুটা সময় তার বুকের ওঠানামা থেমে রইল। এরপর আস্তে আস্তে হাসি ছড়ালো ঠোঁটে। তোমার অন্তরে আমার পাপের যে কালি লেগেছে তা তালাকের কাগজ দিয়ে ঘষলে উঠবে না রিমি। বৃথা চেষ্টা করে কি লাভ? মেনে নাও। অসম্ভব। আরমিনের মতো কথা বলো না। সে আর তুমি এক নও। তাকে ভয় পান? সে তাহলে সত্যিই সফল। তার মতো হতে আমায় কি করতে হবে বলুন? আমি তার সঙ্গে যা যা করেছি এবং করব, তোমার সাথে তা হয়নি। কি করবেন? কি করবেন আপনি তার সঙ্গে? ভাবতেও পারবে না এমন কিছুই করব। জয় কোথায়? রিমি চুপ করে তাকিয়ে রইল হামজার দিকে। ভীষণ সুদর্শন, শক্তপোক্ত, বলিষ্ঠ পুরুষ। কিন্তু চেহারায় এক ঘাতক নীরবতা আছে। এখন দেখতে তা ম্লান লাগছে। এই অবস্থায় জয়ের গ্রেপ্তারের খবর দিয়ে পরিস্থিতি বেসামাল করার সাহস হয় না রিমির। তুলি ঢোকে কেবিনে। হামজার সাথে তার সম্পর্ক ছিল অদ্ভুত। হামজার ভালোবাসা দুর্বোধ্য। সেটা কেউ পেলেও টের পায়নি। ক্ষোভও ছিল হামজার ওপর তুলির।
কিন্তু এই মহাক্ষণে এসে হামজার দিকে তাকিয়ে তুলির বুক কেঁপে উঠল। তার মনে হলো যা হয়েছে তা না হলেই হতো। তুলির শুধু মনে হলো আরমিন কেন বলেছিল পাটোয়ারি বাড়িতে কেউ থাকবে না। তার ধ্বংসের কতটুকু নিকটে অথবা দূরত্বে দাঁড়িয়ে। রাতটা পুলিশ ফাঁড়ি কাটানোর পর পরদিন সকালে জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরাগকেও আনা হয়েছিল সেখানে। এরপর পুলিশ ফাঁড়ির আলাদা একটি ডিটেনশন সেলে জয়কে স্থানান্তরিত করা হলো। দেশের আইনের অবস্থায় জয়কে হাসালো। তাকে আজ রাতে খালাস করা হবে। তারই প্রস্তুতি চলছে আলাদা ট্রিটমেন্টের মাধ্যমে। নয়তো সে যা স্বীকারোক্তি দিয়েছে এতক্ষণে আদালতে নেবার অর্ডার আসার কথা। কিন্তু সন্ধ্যার দিকে কবিরকেও পুলিশ ফাঁড়িতে হাজির করা হলো। জয়ের দেওয়া টাকাগুলো পুলিশদের মন নরম করে দিয়েছে। জয় বসেছিল ডিটেনশন সেলের দেয়াল ঘেঁষে। তাকে দেখে কবিরের চোখ দুটো গোল্লা গোল্লা হলো। অশান্ত গলায় বলল, আপনি এইখানে কি করতেছেন ভাই? ছ্যাঃ, ভাবলাম তোর বিয়েটা দিয়ে মরবো। তোর ওপর একটা দায়িত্ব আছে না। কিন্তু চেহারার যে হুলিয়া বানাইছিস, কোনো হিজড়াও বিয়া বইতো না তোর লগে। অবশ্য তুই চাইলে আমি একটা লেডি মানকি ধরে আনতে পারি তোর জন্য। বানর হলো মানুষের অরিজিনাল। আমি তোর জন্য কোনো বিবর্তিত প্রোডাক্ট প্রেফার করব না। মেয়ে লোকের অরিজিনাল হলো মেয়ে বান্দর, বুঝলি? কবির জয়ের পাশে মেঝের ওপর ঠেসে বসে অস্থির হয়ে বলল, আপনি এইখানে কেন? জয় হাসে, এইখানেই তো থাকার কথা আমার। পাপিকে কারাগারে দেখলেই মানুষ অবাক হবার দিন যাবে কবে রে কৈবরা? কবিরের চোখে ভয় ও কাতরতা। সে জয়কে এখানে মানতে পারছে না। সে বলল, বাজে কথা ছাড়েন ভাই। আপনারা এইখানে আনলো কেমনে শালারা? জয় তাকায় কবিরের দিকে, শান্ত গলায় বলে, জয় আমির তোদের সবার মহানুভবতার সামনে এক ঋণী কুত্তা। এই যে এতগুলা দিন পুলিশ হাজতে চামচিকার মতন গড়াগড়ি খাইলি, অথচ আমি একবার দেখতে পর্যন্ত চাই নাই। তোর ভেতরে বিদ্রোহ জাগে নাই আমার বিরুদ্ধে? কবির গম্ভীর গলায় বলল, আপনিই যদি না থাকেন এই কবিরের বাইরে কি কাম? জয় বুকের বাম পাশ চেপে ধরল। উফ, সেন্টি মারা ডায়লগ দিস না বাপ, আমার বমি আসে। উয়াক! কবির রাগান্বিত চোখে তাকায়। জয় শুকনো হাসে। ভাবি ভালো আছে ভাই? ওরে শালা বেইমান, আমি জেলে আইছি, এতক্ষণে আমারে একবার জিগাইলি না, আর ওই শালির খবর করতেছ? কবিরাজের গাছ খাওয়াইছে তোরে? আমার মাপ চাওয়া বাকি এখনো। হ্যাঁ, কি বাবদে? কত বেয়াদবি করছি, কত অসম্মান করছি। তখন আমার বউ ছিল না, কিন্তু সেই মেয়েটাই ছিল এখন যে মেয়ে। জয় হো হো করে হাসে। সত্যি জাদুটোনা করছে নাকি তোরে? সর্বনাশ! ভালো মানুষের পোকা কুরকুর করতে দেখছি কেন আমি তোর ভেতরে কৈবরা? পুলিশের ঘা পড়লে সাপও সোজা হয়ে চলে, এই নীতি কাম করছে তোর ওপর। বহিষ্কার, আমার দরবার থেকে বহিষ্কার করা হলো তোকে। তুই আমার অযোগ্য শাগরেদ প্রমাণিত হয়েছিস। হামজা ভাই কই ভাই? কিছু তো কন। আপনি এইখানে? তোর কি মনে হয়েছিল এক তুই মুখ না খুললে জয় আমির অমর হয়ে যাবে? এইসব কথা আসতেছেন কেন ভাই? আপনারে আনছে কেমনে ওরা? সাহস কি বেশি হয়েছে গুচাটা কুত্তাগুলোরে? হামজা ভাই মিডফোর্ডের বেডে পড়ে আছে। তোর পেয়ারের ভাবি তার শ্বশুরবাড়ি, আমি আমার শ্বশুরবাড়ি। আর কিছু জানতে চাইলে দ্রুত প্রশ্ন কর। আগামী 2.5 মিনিটের মধ্যে আমি ঘুমাই যাব। কবিরের গলা শুকিয়ে এলো। জয় হেলান দিয়ে বসে থাকে দেয়ালের সাথে। চোখ বুজে হেলান দিয়েই বলে, তোর কাল ছুটি কইবরা। তোর ভাবির একটু খেয়াল মেয়াল রাখিস। শালির আবার কেউ নাই, এতিম। ভাই এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাইর হইলে আমি আপনি একসাথে বাইর হব। তাই নাকি? আমার বাপের 10% তোর আছে। তোর মা কান্দতে কান্দতে অন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি নিমক হারাম শালা পরের চ্যাংরার জানের গ্যারান্টি হয়ে বসে আছো এখানে। কবির এতক্ষণে খেয়াল করে জয় আমিরের গলায় গামছার মতন একখান ওড়না ঝুলছে। কবির লুকিয়ে মুচকি হেসে বলে, আপনি গেছিলেন মার কাছে? জয় আচমকা চোখ খুলে তাকালো কবিরের দিকে। কাঁধে হাত রেখে বলল, যার পরিবার আছে তার জন্য পরিবারের উপরে কিচ্ছু নেই কবির। তোর ভাব পঙ্গু। তোর মার একমাত্র ভরসা তুই। আমি তোর ধ্বংসকারী। মূর্খের মতন আমার পিছনে জীবন ক্ষয় করতেছিস। তোর সৃষ্টিকর্তা দুইজন তোর প্রতীক্ষায় বসে আছে দরজা খুলে। আপনার প্রতীক্ষায় কেউ নাই?
জয় অবাক হবার ভান করে হেসে ফেলল। আছে নাকি? বলিস কি রে? আছে। ভুয়া কথা। আমার কোনো মা নাই। ভাই, খালি মাই অপেক্ষা করে না, আর কেউ করে না। আমি যখন খেলতে যাইতাম, এর ওর নাক ফাটায় আসবো, কেউ আমারে ধাক্কা দিয়ে ফেলে আমার হাঁটুর চামড়া ছিলে দেবে। এই চিন্তায় আমির বাড়ির ব্যাটার বউ আমির নিবাসের ফটকের কাছে লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, কোনোদিন মারতো না। আমি আমির বংশের চ্যাংড়া, আমারে মারে সাহসকার। তারপর আর কেউ করে নাই আমার অপেক্ষা। আপনি এখন আর সেই বাচ্চা নাই। এখন যার করার কথা এই অবস্থায় মার চাইতেও বেশি সে আপনারে ঘেন্না করে। এটা তো আপনারই দোষ ভাই। জয় মাথা দুলিয়ে হাসে। দুই সাইডটা দোষ থাকাই তো ভালো রে। আর একজন আছে, আপনি হামজা ভাইরে চিনেন? দুনিয়া ওলট পালট করে ছাড়বে। জয় চোখ বুজে হাসে। আমার জন্য এই দুনিয়া, নাকি আমার দুনিয়া? কবির অস্থির হয়ে পড়ল। কি বলতেছেন? জয় ডাকে, কবির। হুম ভাই। ধর জিন্নাকে বড় সাহেব খুন করছে। কবির ছিটকে উঠল। অসম্ভব, হইতেই পারে না। মুখ চেপে ধরল জয়। চুপ শালা। আমি যতটা বিশ্বাস করি তাকে তুই তার চাইতেও বেশি। হামজা ভাইয়ের জান আপনি। এইসব কথা মুখে আনতে নেই ভাই। ভুল বুঝছেন। ওই মুরসালিন মহান জঙ্গি কিছু ভুলভাল বুঝাইছে আপনারে। সঠিক কি? কবিরের কাছে এর উত্তর নেই। সে শুধু এই জীবনে হামজা ও জয়ের ভাঙন দেখতে পারবে না। তার আগেই তার চোখ উপড়ে ফেলা হোক। জয়কে সে চিনতে পারছে না বলেই মনে হলো তার। তার শরীরের অত্যাচারের ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। এখন শুধু তার খুব বুক জ্বলছে। ভাই, ভাবিরে ওই বাড়ি রাখছেন? ওইখানে ভাবিরে নিয়ে থাকার প্ল্যান আছে? তুই খুব খুশি মনে হচ্ছে। খুশি তো ভাই। এই জীবনে আপনার একটা সংসার দেখা চাইতে খুশির আর কি হইতে পারে? জয় ছাদের দিকে মুখ তুলে একচোট হাসে। কার সংসার? আপনার আর ভাবির। ভাই, আপনি চাইলেই পারবেন। চাওয়া অন্যায়। এত জটিল কেন লাগতেছে সব কিছু? ধুর। সহজ ছিল কবে? সেই তারিখটা বল। এইখান থেকে খালাস হওয়া তো শুধু সময়ের ব্যাপার। তারপর যাচ্ছেন তো নিজের বাড়ি। ভাবি ওইখানে। সব সহজ হয়ে যাবে। এইখান থেকে খালাস হয়ে আমি ওইখানে যাব, তুই শিওর? কবির উপর নিচ মাথা দুলায়। জয় হাসল। আমার তীর্থে যাওয়ার সময় হয়ে গেছে রে পাগলা। বাঁচতে চাইলে আন্ডারগ্রাউন্ড হওয়া লাগবে। আর আমার সাথে যাইতে ও জীবনেও রাজি হবে না। আমাদের পথ আলাদা। তাইলে বিয়ে কেন করলেন? আমি করি নাই, হয়ে গেছে। বিয়ে করলে কসমরে করতাম না। কবির খেপে উঠল। কারে করতেন শুনি? অন্তত ওরে না। ও সুপুরুষ ডিজার্ভ করে কইবরা। আমি ওর জন্য না। কিন্তু ও তো আপনার জন্য। জয় তাকায়। কবির মাথা দুলায়। হ ভাই, আপনি জীবনেও এমন কোনো চেংড়িরে বিয়ে করতেন না যে কুপুরুষ ডিজার্ভ করে। আমি চিনি না আপনারে। জয় কথা বলে না। কবির আবার বলে, আন্ডারগ্রাউন্ড হওয়া লাগে ভাবিরে নিয়া হন। জোর করে হইলেও আমার আবদার এইটা আপনার কাছে। জয় হেসে ফেলল। জোর করে? কিসের ঠেকা আমার? আছে। আমার সঙ্গে মিথ্যা বইলেন না ভাই। আপনি এইখান থেকে বের হয়ে ভাবির কাছে যাবেন আমি জানি। আমিও চাই এইটাই। আমিও যাব আপনার সাথে। তারপর ভাবিরে নিয়ে হিলি বন্দর পার কইরা ভারতে। দরকার পড়লে নেপাল চলে যাবেন একদম। যতদিন না হামজা ভাই সব কেস সল্টে দেয়, ততদিন দেশে ফেরা নাই। বেশি দিন লাগবে না। তারপরে ফিরে আমির নিবাসে চিরকাল। বাড়ির ছেলে বউ নিয়ে বাড়ি ফিরবে না? জয় হ্যাঁ না কিচ্ছু বলল না। আনন্দে উদ্ভাসিত হয়ে আছে কবিরের মুখ। তার ক্লান্ত ক্ষতবিক্ষত মুখে শান্তির রেখা ফুটে উঠেছে। উপর মহলের নির্দেশে জয় আমির ও কবিরকে মাঝরাতের অন্ধকারে মুক্ত করে দেওয়া হলো পুলিশ ফাঁড়ি থেকে। জয় আমিরের শুকনো হাতে কিছুটা লাল তরল মাখানো আছে। এসব কাজ উপর মহল করে না, জয় আমিরদেরকে দিয়ে করানো হয়ে থাকে। জয় আমির ও কবির বড় ঘরে কাজ সেরে বের হলো। তখন প্রকৃতিতে রাত ৩টা। জয় আমিরের সাদা ধবধবে লুঙ্গিতে রক্ত, হাতের কবজিতেও, কপালের ওপরেও। গলায় তখনও ওড়নাখানা ঝুলছিল। জয় সেই ওড়নায় রক্তগুলো মুছতে মুছতে রাস্তায় নেমে এলো। রাস্তায় একটা কুকুরও নেই। ঝিঝি পোকারাও ভয়ে ডাকা বন্ধ করে দিয়েছে বোধহয়। কবিরের মেজাজটা থমকে ছিল।
যা ঘটল বড় ঘরে তা কবিরকে খুব একটা সুখী করতে পারেনি বোধহয়। তবু কিছু একটা তাকে সপ্রতিভ করে। সে জয়ের কানে ফিসফিস করে বলে, এইভাবে ওড়নার মালিকের সাথে নিজেকে ঘষে পাপগুলো মুছে ফেললেও পারেন। জয় নিঃশব্দে হাসে। ওড়নার মালিক আমাকে এই অবস্থায় দেখে বড়জোর ঘেন্নায় একতলা থুতু ছুড়ে দিতে পারে। নিজেকে এগিয়ে দেবে না পাপের ভাগ নিতে। আর তুই আমাকে থুতু খাওয়াইতেই নিয়ে যাচ্ছিস কবির। আমার এই মুহূর্তে একবার শুধু রাজধানী যাওয়া জরুরি। ওই শালী আত্মহত্যা করে নেবে, তবুও এখন আর আমার সাথে যাবে না। আপনি রায়কে যাইতে পারবেন তাই এইখানে? সকালের আলো ফুটতেই যদি আপনার এনকাউন্টার করতে বাইর হয় পুলিশ শালারা, অগরে মনে কখন কি সাপে কওয়া যায়। আবার চিরুনি তল্লাশির নাটক শুরু হইব। আরে কার কাছে রাইখে যাচ্ছেন? কবির জানে জয় আমিরকে। রাজধানী হয়ে যদি জয় আমির আন্ডারগ্রাউন্ড হবার পথে পাড়ি দেয়, তার ঘরবালিকে কোনো শর্তেই এখানে রেখে যাবে না। কিন্তু সত্যিই কি এই অবস্থায় সেই নারীটি এই পিশাচকে গ্রহণ করবে? একটা সিএনজি পেলে ভালো হতো। কিচ্ছু নেই রাস্তায়। দুজন হেঁটে হেঁটে বাসেরহাট বাজারের ওপর পৌঁছালো। আর একটু হেঁটে এগিয়ে যাবার পথে শোঁ করে একটা দ্রুতগামী কিছু কবিরের কানের গোড় দিয়ে ছুটে গিয়ে সামনের চায়ের দোকানের বেঞ্চিতে বিঁধল বোধহয়। দূর থেকে পোলের সামান্য আলো অন্ধকারকে একটুও দূর করেনি। জয় এক মুহূর্তের মাঝে কবিরকে এক ধাক্কায় ছিটকে নিজের থেকে দূরে ফেলে দিল। পর মুহূর্তেই বিকট শব্দ করে পরপর দুটো বুলেট এসে জয় আমিরের শরীরে বিঁধল। একটা মাংসপেশি ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে গেল। জয় কুঁজো হয়ে পড়ল। মুখ থেকে ছিটকে একটা ভোঁতা আর্তনাদ বেরিয়ে এলো। তার পরক্ষণেই হেসে ফেলল সে। চোখ জ্বলছে, পানি ভরে উঠেছে চোখ দুটোয়। দম ফুরিয়ে এলো। বুকের মাঝখানে দলা হয়ে চাপ ধরে এলো। গল গল করে রক্ত বেরিয়ে মাটিতে পড়ায় অনেকটা ধুলো আঠার মতো দলা পাকিয়ে মেখে উঠল জয় আমিরের রক্তে। জয় গা কাঁপিয়ে হাসে। সেই হাসিতে শব্দ নেই। হাঁটু গেড়ে বসে পড়ায় চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি ধুলোর ওপর পড়ে। কারা যেন পেছন থেকে দৌড়ে পালিয়ে যায়। জয় দম নেবার চেষ্টা না করলেও তার অবাধ্য শরীরটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়তে চাইল না। দম নেবার চেষ্টা করল। কবির এত জোরে ডেকে উঠল, ভাই, 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 জয় ভাই। সাঁতরে উঠে আসে কবির। জয় ঢলে পড়তে চা শরীরটা জড়িয়ে ধরে। জয় আমিরের গা কাঁপছে। জয় হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। বারবার দম আটকে এসে আবার নিঃশ্বাস টেনে নেবার ফোঁস ফোঁস শব্দ হয়ে কবিরের প্রচেষ্টাকে ব্যর্থ করে জয় আমিরের শরীরটা ঢলে পড়ল ধুলোর ওপর। কবিরের শরীরের নিচের দিকে জয়ের রক্তে ভরে উঠল। জয় দেখতে পায় মৃত্যু চপল পায়ে এগিয়ে এসে তার শিয়রে হাঁটু গেড়ে বসল। সে একবার শেষবার দম টানার চেষ্টা করে অস্ফুট স্বরে ডাকে, হামজা ভাই, বড় সাহেব হাসপাতালে কবির, আমি তারে দেখতে যাব। মৃত্যু বড় যত্নে জয় আমিরের মাথায় হাত বুলিয়ে দিল। শরীরে কি অসহ্য ব্যথা। শিরা উপশিরা ঝেঁটিয়ে রক্ত ছুটে যাচ্ছে ক্ষতর দিকে। সেই কল কল ধ্বনি শুনতে শুনতে জয় আমির আরামে চোখ বুজে। ব্যথা নেই আর কোথাও। রক্ত ঝরছে, তাতে আর যায় আসে না জয়ের। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশীথের ৭৭তম পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবী উপন্যাস পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে একটু শেয়ার টেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।